আসতো তখন অরুণীর মনে তোলপাড় শুরু হয়ে যেত। আর আজ যখন রুদ্র বহু দূরে, আজও অরুণীর মনে তোলপাড় হয়ে যাচ্ছে। তখন ভালোবাসার আর এখন কষ্টের। রুদ্রর কঠিন সিদ্ধান্তগুলো হঠাৎ করে নড়বড়ে হয়ে যেতে পারে না? সব ভুলে দিশেহারা হয়ে ফোন দিবে অরুণীর কাছে, হাঁপাতে হাঁপাতে বলবে, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না অরুণী, আমার কষ্ট হচ্ছে ভীষণ। হয়তো এমনটা কখনো হবে না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ভালো করেই জানে রুদ্র। অরুণীর এই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বছর দেড়েক কেটে গেল, অরুণীর শূন্যতা সেই আগের মতোই আছে। যন্ত্রণাগুলো কিছুটা সময়ের সাথে চাপা পড়েছে। আর 6 মাস। 6 মাস পরেই ফিরে আসবে রুদ্র। অরুণের মনের ভিতর হাজারো অভিমান, অভিযোগ। ভালোবাসা কি বাঁধা ধরা নিয়মে চলে? রুদ্র কেন বাঁধা ধরা নিয়মে বাঁধল? রুদ্রের ভালোবাসা এমন অদ্ভুত কেন? সকল নিয়ম কানুন ভেঙে রুদ্র অরুণীর সাথে কথা বলতে পারেনি। এই এলোমেলো ভাবনাগুলো অরুণীর অভিমানের পাল্লা আরো ভারী করে। একদিন টিউশনি থেকে ফেরার পথে হঠাৎ এক কিরণের সাথে দেখা হয়ে গেল অরুণীর। কিছুটা দূর থেকে কিরণ ডাকলো অরুণীকে। অরুণী পেছন ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিরণকে চিনতে পারল না। চিনতে না পারার কারণ হলো কিরণের খোঁচা খোঁচা দাড়ি। আগে দাড়ি ছিল না। অরুণী চিনতে না পারায় কিরণ যেন খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। কিরণ হালকা হেসে বলল, আমি কিরণ, রুদ্র বন্ধু। অরুণী এবার হতবিহ্বল হয়ে তাকালো। কিরণ ভাইয়া আপনি? আরে আমি আপনায় চিনতে পারলাম না, কি আজব ব্যাপার। চিনতে না পারার অবশ্য কারণ আছে। অরুণী একটু হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ। অরুণীর মাথায় এখন অন্য কোনো কথা আসছে না। রুদ্রের কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কোথাও যেন বাধা পড়ছে। বুকের ভিতর জমানো অভিমানগুলো হয়তো বাধা দিচ্ছে। সব ছেড়ে ছুড়ে অরুণী জিজ্ঞেস করলো, ভাইয়া রুদ্রর সাথে আপনার কথা হয় তাই না? প্লিজ মিথ্যা বলবেন না। আমি জানি আপনি সব জানেন। আমি কত খুঁজেছি আপনায়। কিরণ খেয়াল করলো অরুণীর চোখে পানি চিকচিক করছে। কিরণ 7-5 না ভেবেই বলল, হ্যাঁ, কথা হয়। মাত্রই তো রুদ্রের সাথে কথা বলেছিলাম আর হাঁটতেছিলাম, তোমায় দেখে ফোন রাখলাম। সবকিছু এলোমেলো হয়ে গেল অরুণীর। বুকের ভিতর হু হু করে উঠছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কোনো রকম ঠোঁট নেড়ে বলল, আমার সাথে কথা বলিয়ে দিতে পারবেন? উনি কবে ফিরবেন? কথাটা বলে সাথে সাথেই অরুণীর পুনরায় বলল, না না না, আমি কথা বলবো না। আপনি কথা বলবেন, আমি শুনবো। কিরণ মাথা নেড়ে সম্মতি দিল। বলল, কয়েক মাস পরেই ফিরবে। চলো কোনো কফি শপে গিয়ে বসি। কফি শপে গিয়ে বসার পর কিরণ জিজ্ঞেস করলো, তুমি কথা বলবে? নিজেকে সংযত করার চেষ্টা করে বলল, না, আপনি কথা বলুন, আমি শুনবো। ফোন নম্বর নেবে? রুদ্রের ব্যাপারে তোমার কাছে কিছু বলার সম্পূর্ণ নিষেধ। অনেক সময় কিছু কিছু নিষেধ ভেঙে ফেলতে ইচ্ছে করে। অরুণীর চোখ ভিজে যাচ্ছে। ব্যাগ থেকে টিস্যু বের করে সন্তর্পণে চোখ মুছে বলল, না ভাইয়া, ফোন নাম্বার নিব না, আপনি কথা বলুন, আমি শুনবো। কিরণ বেশ কয়েকবার বলল অরুণীকে রুদ্রের সাথে কথা বলতে, রুদ্রর ফোন নম্বর নিতে। অরুণী নারাজ। ভিতর থেকে কেউ একজন বাধা দিচ্ছে। জমে থাকা অভিমানগুলো আজ শক্ত গলায় ধমকাচ্ছে অরুণীকে। রুদ্র এই 1.5 বছরে সব কঠিন সিদ্ধান্ত ভেঙে চুরে একবার যোগাযোগ করতে পারতো না? কি হতো যদি যোগাযোগ করত? কিরণ ফোন দিল রুদ্রের কাছে। রুদ্র ঘুম জড়ানো গলায় বলল, ঘুমে ডিস্টার্ব করতেছিস কেন রে ভাই? অরুণীর বুকের ভিতর কাঁপন ধরছে। কেউ টের পাচ্ছে না সেই কাঁপনই। মনে হচ্ছে কয়েক যুগ বাদে শুনেছে রুদ্রের গলা, সেই প্রিয় কণ্ঠস্বর। টপ টপ করে পানি পড়ছে অরুণীর গালে। কিরণের হাত থেকে ফোনটা নিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আপনি স্বার্থপর রুদ্র। কিরণ হাতের ইশারায় বারবার অরুণীকে বলছে কথা বলার জন্য। অরুণী মাথা ঝাঁকিয়ে না বলছে। রুদ্র ওপাশ থেকে বেশ বিরক্ত হয়ে বলল, কি সমস্যা কি তোর? কিরণ হেসে বলল, তুই কেমন আছিস রুদ্র? ধর, এই প্রশ্নটা অরুণই করলো, তুই কি জবাব দিতি? রুদ্র কিছুক্ষণের জন্য থেমে যায়। কিরণের এমন কথা অদ্ভুত লাগলো। রুদ্র খানিক সময় বাদে বলল, অরুণী যদি জিজ্ঞেস করতো তাহলে বলতাম আমি ভালো থাকার চেষ্টা করছি, তুমিও চেষ্টা করো, এই তো কয়েকটা মাস। অরুণীর শ্বাস দ্রুততর হচ্ছে। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র ফের বলল,
অরুণীর টিউশনি করার কি দরকার? মেয়েটা এত বেশি বুঝে? ভার্সিটি টিউশনি চাপ হয়ে যায় না? কিরণ উত্তর না দিয়ে অরুণীর দিকে তাকালো। অরুণী কিছুক্ষণ হয়ে রইল। রুদ্র তাহলে ওর সব খোঁজ রাখছে? এত সব কষ্টের মাঝেও কেমন একটু প্রশান্তি, এত অভিমানের মাঝেও একরাশ ভালো লাগা। কিরণ কয়েক সেকেন্ড পর বলল। অরুণের সাথে একবার কথা বলতে পারিস না? রুদ্র ব্যস্ত গলায় বলল। কিরণ, রাখ, কাজ আছে একটু। কিরণ ফোন রাখার আগেই রুদ্র ফোন রেখে দিল। অরুণী কফির শপ থেকে বেরিয়ে পড়ল। মনের ভিতর আবার সেই উথাল পাথাল যন্ত্রণা। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে আসছে। চোখ দুটোতে আষাঢ়ের ধারা প্রবাহমান। বাসায় গিয়ে অরুণীর বারবার মনে হতে লাগলো ফোন নম্বরটা নিল না কেন। পরক্ষণে আবার মনে হলো না নিয়ে ঠিক করেছে। কোনো দরকার নেই এভাবে কথা বলার। অভিমানের অরুণীর চোখ দুটো ছলছল করছে। সূর্যের বিয়ের অনুষ্ঠান বেশ ধুমধাম করে অনুষ্ঠান। এঙ্গেজমেন্ট তো হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। অরুণীর কোনো আনন্দ হচ্ছে না, বরং বাসায় এত মানুষের শোরগোল অরুণীকে বিরক্ত করে তুলছে। সূর্যের সাথে অরুণীর মোটামুটি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্ব একদিন দুদিনে হয়নি, ক্রমশ হয়েছে। যথাসম্ভব সূর্যকে এড়িয়ে চলে অরুণী। তবে এই এড়িয়ে চলার বিষয়টা সবার চোখে স্বাভাবিক, কারণ অরুণীর চুপচাপ হয়ে গেছে। হয়তো এই চুপচাপ স্বভাবের কারণেই এমনটা। সূর্যর প্রতি অরুণীর চাপা কিছু রাগ রয়েছে। সকল কাছের মানুষের সাথেই কেমন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে অরুণীর। সূর্যের বিয়ের অনুষ্ঠানেও অরুণীর এভাবে চুপচাপ রুমে বসে থাকাটা সবার চোখে বিঁধল। সেলিনা আহমেদ এসে শাসিয়ে গেল অরুণীকে। অরুণী কোনো প্রত্যুত্তর করল না। অরুণী ওর মতো ভার্সিটিতে যাচ্ছে, টিউশনিতে যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে অরুণীর মাঝে তেমন উদ্বিগ্নতা দেখা গেল না। বাসার কেউ কিংবা কোনো আত্মীয় স্বজন এই বিষয় নিয়ে অরুণীকে কিছু বললে একরাশ বিরক্ততে নাকমুখ কুঁচকে বলে, এত শোরগোল আমার ভালো লাগে না। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, পরিবারে একজন সদস্য বাড়ল। নীলা আর অরুণীর ভাবি ননদের সম্পর্কটা তেমন জমে উঠছে না। সেলিনা আহমেদ অরুণীকে গোপনে জিজ্ঞেস করলো, নীলার সাথে তোর কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? না আম্মা, আমার আজকাল কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কেন জানি। কেন, কি হয়েছে তোর? কি আজব, মেয়েটা কি মিষ্টি মিশুক, ভালো লাগবে না কেন তোর? আমি কি বলছি মীরা ভাবিকে আমার ভালো লাগে না? আমি বলছি আমার কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না। সব ভালো না লাগার ব্যাখ্যা নেই আম্মা, কারণও নেই। অরুণীর কথা দুর্বোধ্য ঠেকে সেলিনা আহমেদের কাছে। ভূতপেতনির আঁচড় লাগেনি তো অরুণীর শরীরে? কি অদ্ভুত আচরণ করে। সেলিনা আহমেদ একা একা ভাবতে থাকে। রুদ্র কানাডা গিয়েছে, আজ একদম 2 বছর পূর্ণ হয়েছে। তারিখটা ডায়েরিতে লিখে রেখেছিল অরুণী। রুদ্র বাংলাদেশে ফিরে আসবে, দেখা হবে, কথা হবে। অরুণী আর কিছু ভাবতে পারছে না। প্রতীক্ষিত 2টা বছর, হাজার কষ্ট নিয়ে অতিবাহিত করা 2টা বছর। নিভৃতে চোখের জল ফেলে বালিশ ভেজানোর 2টা বছর আজ পূর্ণ হলো। বেহিসেবি কত রাত কেটেছে নির্ঘুম, ইয়াত্তা নেই তার। কত হাজার চোখের জল ঝরেছে, হিসেব নেই। কবে ফিরবে রুদ্র? অরুণীর তৃষ্ণার্ত ক্লান্ত মনটা ওতলা হয়ে উঠছে। কয়েকদিন পর ফিরবে রুদ্র? অরুণী কিছুই জানে না। কিরণের ফোন নম্বরটা থাকলেও হয়তো রুদ্রর খোঁজ নিতে পারত। রুদ্র কানাডা যাওয়ার পর কিরণের সাথে মাত্র একবার দেখা হয়েছিল। নানান অভিমানে সেদিন রুদ্র কিংবা কিরণ কারো ফোন নম্বরই নেয়নি অরুণী। পরক্ষণে আবার অভিমানে অরুণীর মন ছেয়ে যায়। কি দরকার এত উতলা হওয়ার? সকল সিদ্ধান্ত ভেঙে ছুঁড়ে ভালোবাসার টানে যে মানুষটা একবার ফোন দেয়নি, সে মানুষটার জন্য কেন উতলা হবে? চোখের কোণে জমে থাকা জলটুকু সন্তর্পণে মুছে অরুণী। আচ্ছা, এমন যদি হয় রুদ্র জড়িয়ে গেছে অন্য কারো মায়ায়? অরুণী আর কিছু ভাবতে ইচ্ছে করছে না। রুদ্রের খোঁজ নেওয়ার কোনো রকম চেষ্টা করবে না। এবার খোঁজ রুদ্র নিক, যদি না নেয় খোঁজ তাহলে হয়তো ভালোবাসা অপেক্ষা সবই মিছে ছিল। যেদিন অরুণীর সামনে বসে কিরণ রুদ্রের সাথে কথা বলেছিল, সেদিন রুদ্র বলেছিল অরুণী কেন টিউশনি করে। তার মানে রুদ্র অরুণীর খোঁজ রাখছে। অরুণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে উঠে দাঁড়ায়। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অরুণী শামিমাকে ডেকে পড়ল। শামিমা আপা, খিচুড়ি রান্না করো।
অরুণী বারান্দায় যায়, হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করে। ঘণ্টা খানেক অকারণেই দাঁড়িয়েছিল বারান্দায়, বৃষ্টি এখনো থামেনি। মীরা অরুণীর দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো অরুণীকে। অরুণীর এখন কথা বলতে ভালো লাগছে না, দায়সারাভাবে প্রত্যুত্তর করলো। হ্যাঁ ভাবি বলো। খিচুড়ি খাবে না তুমি? ডাকছে তোমায় সূর্য। আসছি, তুমি যাও। অরুণীর কিছুক্ষণ পর যায়। বাসার সবাই একসাথে বেশ উৎফুল্ল ভঙ্গিতে খাচ্ছে। ঝুম বৃষ্টিতে খিচুড়ি, কেমন আমেজ আমেজ ভাব। এত মানুষের ভিতরও অরুণীর একা লাগছে। কিছু একটার অভাব, শূন্যতা, হাহাকার। ভার্সিটিতে যায় অরুণী, চোখে মুখে উদাসীনতা, কোনো কিছুতে মন বসছে না। তাইতিকে ফোন দিয়ে বলল, ভালো লাগছে না, চল ঘুরতে যাই কোথাও। সারাদিন তাইতি আর রাকার সাথে ঘোরাঘুরি করে কাটে। তাইতি হঠাৎ মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, রুদ্র ভাই কানাডা গেছে, 2 বছর তো পেরিয়ে গেল, তাই না? অরুণী চকিত হয়ে তাকায়। হ্যাঁ 2 বছর হয়েছে। তো ফেরেনি? তোর সাথে এখনো যোগাযোগ হয়নি? অরুণীর চেহারা ফ্যাকাশে হয়ে যায়, হাসার চেষ্টা করে। না ফেরেনি, হয় না যোগাযোগ। অরুণী ব্যস্ত গলায় বলল, বাদ দে ওসব, টিউশনিতে যাব, আমার যেতে হবে। সন্ধ্যার পর অরুণী বাসায় ফেরে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে না হতেই শাহেদ আহমেদ ডাকলো ভারী গলায়। আবার কি হলো? অরুণীর ক্লান্ত লাগছে। একবার ভাবলো যাবে না, না যাওয়া পর্যন্ত ডাকতেই থাকবে। অরুণী যায় শাহেদ আহমেদের কাছে। বসো এখানে। অরুণী ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকালো। রুদ্রের সাথে সম্পর্কের কথা জানার পর এমন আচরণ করেছিল, আজ আবার কি হলো? এসব ভাবতে ভাবতে বসে অরুণী। শাহেদ আহমেদ চাপা গলায় জিজ্ঞেস করলো, রৌদ্রর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? যা জিজ্ঞেস করছি সোজা সাপটা উত্তর দিবে, মিথ্যা বলার চেষ্টা করো না। অরুণী হতবিহ্বল হয়ে তাকালো। হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছে শাহেদ আহমেদ? কি হয়েছে? অরুণী নির্বাক হয়ে রইল মিনিট দুয়েক। শাহেদ আহমেদ আবার বলল, কি হলো অরুণী? অরুণী বিস্ময় আর শঙ্কিত ভাব কাটিয়ে কোনো মতে বলল, আব্বা কি হয়েছে, হঠাৎ এসব কেন? হঠাৎ এসব কেন বুঝতে পারছো না তুমি? সেলিনা আহমেদ এসে শাহেদ আহমেদের পাশে বসে। অরুণী একবার সেদিকে তাকালো। অরুণী থেমে থেমে বলল, না না, কি বুঝবো? অরুণী নির্বোধের মতো তাকিয়ে রইল। ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। মুখাবয়ব স্বাভাবিক রাখার যথাসম্ভব চেষ্টা করছে। হঠাৎ রুদ্রের কথা কেন জিজ্ঞেস করছে? এই প্রশ্নটা অরুণীর মাথায় আন্দোলিত হতে লাগলো। সেলিনা আহমেদ এই পর্যায়ে বলল, এতদিন মিথ্যে বলেছিস তুই? তোর সাথে রুদ্র সম্পর্ক না থাকলে রুদ্র কেন বিয়ের প্রস্তাব দিবে? এত সাহস! সেলিনা আহমেদের কথা অরুণীর কর্ণকুহরে প্রবেশ করতেই অরুণীর হাত পা যেন হিমশীতল হয়ে গেল। রুদ্র বিয়ের প্রস্তাব দিয়েছে? রুদ্র দেশে এসেছে? অরুণীর মন ততক্ষণে উত্তেজনায় পাগল হয়ে গেল। তোলপাড় হয়ে যাচ্ছে অরুণীর মনে। অরুণীর মনে হচ্ছে এসব স্বপ্ন। অরুণী মনোযোগী যাচ্ছে এটা যেন স্বপ্ন না হয়। অরুণী মনে প্রাণে চাচ্ছে এটা যেন স্বপ্ন না হয়। শাহেদ আহমেদ আর সেলিনা আহমেদ যে সামনে বসা, অরুণীর সেদিকে খেয়াল নেই। মুহূর্তেই সব ভুলে গেল। অরুণী এই অনুভূতির ব্যাখ্যা কাউকে দিতে পারবে না, কাউকে বোঝানো সম্ভব না। অরুণীর শ্বাসরুদ্ধ হয়ে আসছে, মাথার ভিতর ভন ভন করছে। রুদ্র ফিরে এসেছে, চিন্তা শক্তি লোপ পাচ্ছে বোধহয়। আনন্দে অবচেতন হয়ে যাচ্ছে। শাহেদ আহমেদ হঠাৎ চেঁচিয়ে ওঠে। ভাবনায় ডুবে থাকা অরুণী হঠাৎ এমন চেঁচানোর শব্দে হকচকিয়ে উঠে তাকায়। সম্বিত ফিরে অরুণীর। শাহেদ আহমেদ আবার জিজ্ঞেস করলো, রৌদ্রর সাথে তোমার সম্পর্ক আছে? তুমি রৌদ্রকে বিয়ে করতে চাও? অরুণী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। অনেকক্ষণ পর শাহেদ আহমেদের প্রশ্নে উত্তর দিল, রুদ্র ভাইয়ার সাথে তোমার কোথায় দেখা হয়েছে? উনি ফিরে এসছে? অরুণীর প্রশ্ন শাহেদ আহমেদ তেলে বেগুনে জ্বলে উঠে তাকালো সেলিনা আহমেদের দিকে। মুখ বিকৃত করে বলল, তোমার মেয়ে এখনো কিছু জানে না। দীর্ঘ সময় পার হওয়ার পর শাহেদ আহমেদ ক্ষীণ শ্বাস ফেলে ঠান্ডা গলায় কেবল বলল, তুমি যদি ভেবে থাকো তুমি বড় হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, তোমার সিদ্ধান্তই সব, তাহলে তুমি ভুল। আমি বেঁচে থাকতে অন্তত চাইবো না ওরকম একটা ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে হোক। যদি বিয়ে করতে হয় আমি মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করো।
শাহেদ আহমেদের কথা শুনে অরুণীর অন্তরাত্মা কেঁপে ওঠে। এলোমেলো ভাবে পা ফেলে রুমে যায়। মিলা অরুণীর সাথে সাথে অরুণীর রুমে আছে। মৃদু গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কথা বলার মতো মানসিকতা অরুণীর নেই, শুধু বলল। কিছু না ভাবি, যাও এখন। অরুণী আর রুদ্রর বিষয়ে মিলা একটু আধটু জানে। সূর্য কখনো এই ব্যাপারে মিলাকে কিছু বলেনি। মিলা আন্দাজ করতে পারলো হয়তো রুদ্রের বিষয় নিয়ে কিছু হয়েছে। অরুণীর ফোনটা বেজেই চলেছে, সেদিকে খেয়াল নেই। হঠাৎ মনে হলো রুদ্র ফোন দিয়েছে। এমন শঙ্কায় নিবিষ্ট হয়ে অরুণী তড়িঘড়ি করে দোকানের কাছে যায়। ফোনের স্ক্রিনে তাইতির ফোন নম্বরটা ভাসছে। অরুণী তীব্রভাবে আশাহত হলো। ধরতে ইচ্ছে করছে না ফোন, হাত থেকে ফোন রেখে দিল। অনবরত বেজেই চলল ফোনটা। অরুণী বিরক্ত হয়ে হাতে নিল ফোনটা। একবার ভাবলো বন্ধ করে রাখবে, আবার কি ভেবে যেন রিসিভ করলো। তাইতি ব্যগ্র গলায় বলল, দোস্ত, কই তুই? অরুণী ক্ষীণ স্বরে অনিচ্ছুক ভাবে বলল, বাসায় আমি। কি হয়েছে? আমাদের বাসায় আসতে পারবি? ভীষণ বিপদে পড়েছি রে। একটু তাড়াতাড়ি আয় দোস্ত, প্লিজ। যত তাড়াতাড়ি সম্ভব আয়। অরুণীর ভাবলেশীন গলায় বলল। আমি ঝামেলায় আছি, খুব আসতে পারবো না। তাইতে করুণ স্বরে অনুরোধ করেই যাচ্ছে। অরুণী বেশ বিরক্ত গলায় বলল, আমি খুব সমস্যায় আছি, তুই বুঝতে পারছিস না, মন মেজাজ ভালো নেই। অরুণী ফোনটা রেখে দিয়ে আপন ভাবনায় নিবিষ্ট হলো। ফোন কেটে দেওয়ার পর তাইতে ক্রমাগত অনুরোধ মাখা টেক্সট করে যাচ্ছে অরুণীর ফোনে। অরুণীর টনক নড়ল। কি হলো হঠাৎ তাইতির? অরুণী ছোট্ট করে একটা মেসেজ পাঠায়, আচ্ছা আসছি। বাসা থেকে বের হওয়ার সময় সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদের সামনে পড়ে অরুণী। থমথমে মুখে তাকিয়েছিল অরুণীর দিকে, কোনো প্রশ্ন করেনি। তাদের দৃষ্টিতে বোঝা গেল তারা ভাবছে অরুণী রুদ্রের সাথে থাকবে কোথায়। তারা ভাবছে অরুণী রুদ্রের সাথে দেখা করতে যাচ্ছে, অথচ অরুণী কিছুই জানে না। অরুণী তাইতির বাসায় গিয়ে দেখে সব ঠিকঠাক, কোনো প্রবলেম হয়নি। তাইতি ওর রুমে বসে আছে। তাইতির পাশে ওর ভাবি বসা। ননদ আর ভাবি ঘোষ গল্প করছে। অরুণী ব্যগ্র হয়ে বলল, সমস্যা কি তোর? মানে এমনভাবে খবর দিয়ে এসছিস, মনে হচ্ছে তোকে শুলে চড়ানো হয়েছে, আর সেখানে থেকে একমাত্র আমিই উদ্ধার করতে পারবো। অরুণীর কথাই তাইতির ভাবি হেসে ফেলল। অরুণীর মনের বেহাল অবস্থা তা তো কেউই বুঝবে না। তাইতির ভাবি খাট ছেড়ে উঠে বলল, তোমার সাথে কথা, আমার এদিকে আসো। দ্বিতীয় আর কোনো প্রশ্ন না করে অরুণী তাইতির ভাবির পিছনে পিছনে যেতে লাগলো। ভালো লাগছে না কথা বলতে। তাইতিদের বাসায় দক্ষিণ পাশের একদম কোণার রুমটার কাছে এসে তাইতির ভাবি থামলো। তুমি এই রুমে বসো, আমি একটু আসছি, যাবো আর আসবো। অরুণী উন্মানা ভাবে রুমে ঢুকলো। হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে অস্থির ভঙ্গিতে সোফায় বসলো। তাইতে কি ফাজলামি টানা শুরু করেছে। অরুণীর হঠাৎ চোখ গেল রুমের উত্তর দিকের জানালাটার দিকে। জানালার সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে অরুণীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, এক দৃষ্টিতে অরুণীর দিকে তাকিয়ে রইল রুদ্র। অরুণী ভয়ে আতঙ্কে ভূত দেখার মতো চমকে উঠে চিৎকার দিল গলা ফাটিয়ে। ততলাতে ততলাতে কোনো মতে বলল, রুদ্র! অরুণী সোফা তড়াক করে উঠে দাঁড়ায়। বারবার চোখের পলক ফেলতে লাগলো। অস্বাভাবিকভাবে ঘামছে, গলা শুকিয়ে আসছে। রুদ্রের ঠোঁটে এক ঝলক হাসি। অরুণীর দিকে এগিয়ে আসলো, আবেগ ঘন কণ্ঠে শুধু বলল, অরুণী। অরুণী নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলতে পারছে না। রুদ্র অস্থির গলায় বলল, আরে কাঁপছো কেন? আমি তো ভেবেছি আমায় দেখার সাথে সাথে বুকের ভিতর ঝাঁপিয়ে পড়বে, নাকে চোখের পানি দিয়ে শার্ট নষ্ট করে ফেলবে। এজন্য আমি পুরনো শার্ট পরে এসেছি। অরুণীর শরীর টলমল করছে, এক্ষুনি যেন ঢলে পড়বে। রুদ্র অরুণীকে জড়িয়ে ধরল। প্রায় 1 ঘন্টার মতো কেউই কোনো কথা বলল না। দীর্ঘ সময় পর রুদ্র বলল, কিরণ বলেছিল তুমি নাকি বদলে গেছো, আগের মতো আবেগ পাগলামি কিছুই নাই। কই বদলে গেছে আমার আবেগিরানি? সে তো আবেগে আমার বুকের ভিতর গলে যাচ্ছে, শুধু একটু বড় হয়েছে। প্রায় 3-4 ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন অতি দ্রুত চলে যাচ্ছে। অরুণীর প্রতি রন্ধ্র রন্ধ্র আনন্দে পুলকিত হচ্ছে। বারবার চোখ জলে ছাপিয়ে উঠছে, উত্তেজনায় গলা কাঁপছে।
রুদ্রর প্রতি রাগ অভিমান সব ভুলে কত প্রতীক্ষিত সময়, এই আনন্দ, এই আবেগের কোনো ব্যাখ্যা হয় না। দুইজনের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়ছে। রুদ্র একটার পর একটা কথা বলে যাচ্ছে, আর অরুণী নির্বাক হয়ে তাকিয়ে মনোযোগী শ্রোতার ভূমিকা পালন করে যাচ্ছে। রুদ্র বলল, অরুণী, তুমি কিছু বলছো না কেন? মাঝে মাঝে তীব্র ইচ্ছা হতো ফোন দিই তোমার কাছে, কথা বলি, নিজেকে অনেক কষ্টে সংযত করতাম। আসলে কি জানো অরুণী, কিছু কিছু ভালোবাসা একদম নিখাত হয়, দূর থেকে অনুভব করা যায়। আমাদের ভালোবাসা খুব মজবুত অরুণী, ভালোবাসা এমনই হওয়া উচিত। রুদ্রের গলা কেমন ভারী হয়ে গেল। 2 বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা হওয়ার আনন্দে গলা ছলছল করে উঠছে। এই পর্যায়ে রুদ্র হঠাৎ হেসে ফেলল। তোমার সাথে পরিচয় প্রথম দিনগুলোতে ভেবেছিলাম তোমার মাথায় গন্ডগোল আছে বোধহয়। না, এখন মনে হচ্ছে তুমি প্রেমিকা হিসেবে দারুণ, ভীষণ দারুণ, যাকে ভালোবাসা যায়, হাজার হাজার বছর ধরে ভালোবাসা যায়। অরুণী খুশিতে আকাশ বাতাস ভুলে আহ্লাদে গলায় বলল। এত প্রশংসা করলে সত্যি এখন মাথায় গন্ডগোল হয়ে যাবে। অরুণী একটু থেমে আবার উদাস গলায় বলল, আপনাকে ছাড়া আমার কষ্ট হয়েছে, কষ্টের পরিমাণ কিংবা তীব্রতার ব্যাখ্যা করতে পারবো না। রুদ্র বুঝতে পারল আবার অরুণী কেঁদে ফেলবে। দ্রুত নিচের বাহু ডুরে আবদ্ধ করে ফেলল অরুণী। চোখের কোণে জমানো জলটুকু গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই মুছে দিল। আমি প্রতিদিনই তোমার খোঁজ নিতাম। প্রতিদিন খোঁজ নিতেন তা জানতাম না, কিন্তু খোঁজ নিতেন তা জানতাম। কিভাবে জানতে? অরুণী উত্তর না দিয়ে চুপ মেরে রইল। রুদ্র নিচু গলায় বলল, অরুণী, আমি কি অন্যায় করে ফেলেছি যোগাযোগ না করে? ভালো করেছেন। অরুণী একটু হাসার চেষ্টা করলো, আবার কিছুক্ষণ নীরব থেকে কাটলো। নীরবতা বিলীন করে অরুণী জিজ্ঞেস করলো, বাসায় বিয়ের প্রস্তাব দিলেন হুট করে? রুদ্র খানিক চমকে উঠল। এত শত কথার স্রোতে অরুণীদের বাসায় কি বিশেষ প্রস্তাব পাঠানোর ব্যাপারটা যেন ভুলেই গিয়েছিল। রুদ্র হেসে বলল, আমি তো ভেবেছি এই 2 বছরে তোমার আব্বার রাগটাগ কমেছে। আমি চেয়েছি কানাডা থেকে ফিরে তোমার সাথে দেখা না করে প্রথমে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিব, তারপর তোমার ফ্যামিলি রাজি হলে একদম বিয়ের দিন তোমার সাথে দেখা করব। কিন্তু তোমার ফ্যামিলি তো রাজি হলো না। কিছুটা হতাশা রুদ্রের গলায়। অরুণীর তীব্র আফসোস হচ্ছে। ইস, যদি অরুণীর ফ্যামিলি রাজি হতো তাহলে বিয়ের দিন দেখা হতো। অরুণী শিউরে উঠল এই ভাবনায়। পরক্ষণে বাস্তবে ফিরে আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। অরুণী ক্ষীণ গলায় বলল, আব্বা তো রেগে আগুন, ফ্যামিলি থেকে কোনোভাবেই মানবে না। কথাটা বলে রুদ্রর দিকে তাকালো অরুণী, ক্লান্তি চাহনি। রুদ্র জোর গলায় বলল, এখন আর না মানলে কিছু করার নেই। 2 ফ্যামিলিকে সুযোগ দিয়েছি, তারা তাদের অন্যায় সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিবে, এটা তো হবে না। পালিয়ে যাব আমরা। 2-4 বছরই না হয় তারা সবাই আমাদের উপর রাগ করে থাকবে, কিন্তু যখন নাতি নাতনির মুখ দেখবে তখন আর এসব রাগ জিত থাকবে না। নাতি নাতনি? অরুণীর মুখ লজ্জায় সিঁদুরে হয়ে উঠল। রুদ্র অরুণীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রমণীর লজ্জায় সিঁদুরে হয়ে ওঠা মুখটার যেন বাড়াবাড়ি রকমের সৌন্দর্য থাকে। রুদ্র হাসি থামিয়ে কিছুক্ষণ পর বলল, ফ্যামিলিগত সমস্যা একদিন ঠিক হয়ে যাবে। কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী নয়। ক্ষণিকের এই ঠুনকো সমস্যার জন্য কত মানুষই তাদের ভালোবাসা হারিয়ে ফেলে। ছোট্ট একটা জীবনে এত অপূর্ণতা, এত কষ্ট, এত হাহাকার কেন থাকবে বলো? ফ্যামিলি যদি তাদের বিবেকহীন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেয়, তখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল না অরুণী? অরুণী কেমন বিষণ্ণ গলায় বলল, আমরা তাহলে পালিয়ে যাব? সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি ব্যর্থ হই তোমার আর আমার ফ্যামিলিকে বোঝাতে, তাহলে পালিয়ে যাব। অরুণী আর কিছু না বলে তাকিয়ে রইল রুদ্রের দিকে। পলকহীন দৃষ্টি। রুদ্রও তাকিয়ে আছে।
তৃষ্ণার্ত চোখ, তৃষ্ণার্ত হৃদয়। অরুণীর এখনো বিশ্বাস হচ্ছে না রুদ্রর বাহু ডোরে ও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রচণ্ড। কত শত দিন পরে মনে প্রশান্তি বয়ে যাচ্ছে। দরজায় মৃদু আঘাতের শব্দ, রুদ্রের টনক নড়ে। সব ভুলেই বসেছিল। অরুণীও চমকে যায়। কয়টা বেজেছে? হাত ঘড়িটার দিকে তাকিয়ে আটকে ওঠে অরুণী। তাইতির ভাবি আর তাইতি ওদের কথা বলার সুযোগ করে দিয়ে অন্যরকম বসেছিল। অরুণীর মাথায় সূক্ষ্ম একটা চিন্তার জায়গা। বাসায় গিয়ে কি বলবে রুদ্র অবাক গলায় বলল, এই অরুণী, দেখো কয়টা বাজে। বাসায় ফিরতে হবে না তোমার? ফোনে কথা বলবো সারা রাত। এখন চলো, দেখা হওয়ার আনন্দে জ্বর আসে না যেন। অরুণীর এখন কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু অরুণীর সেই ইচ্ছে পূরণ হলো না। কিন্তু দরজা খোলা। তাইতির ভাবি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলল, তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু ডিস্টার্ব না করে উপায় নেই। দেখো কয়টা বাজে। তোমরা তো সময় জ্ঞান ভুলে বসে আছো। অরুণী তাইতির ভাবির দিকে এগিয়ে আসে, হাসি মুখে জড়িয়ে ধরে তাইতির ভাবিকে। আবেগ চড়ানো গলায় বলল, ভাবি কত শত ধন্যবাদ দিব তোমায় বলো তো। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। এখন খেয়ে দিয়ে বাসায় যাও শীঘ্রই, নয়তো তোমার বাসায় সমস্যা হবে। রুদ্র ওদের পাশেই দাঁড়িয়ে রইল। অরুণী তাইতির ভাবিকে ছেড়ে রুদ্রের উদ্দেশ্যে বলল। দেরি হয়ে গেল। রুদ্র হঠাৎ কৌতুক করে বলল, অরুণী, তুমি ভাবিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে, আমার জানাতে হবে না? অরুণী কঠিন দৃষ্টিতে তাকায়। রুদ্র আবার হাসে। তাইতির ভাবিও বেশ শব্দ করে হেসে ওঠে। অরুণী বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ফিরে কি হবে না হবে এসব অরুণীর ভাবতে ইচ্ছে হচ্ছে না। অরুণীর ভাবনার জগৎটা দখল করে আছে রুদ্র। অরুণী বাসায় ফেরার পর থেকে কিছু জিজ্ঞেস করলো না, কথাও বলল না। অরুণী বিস্মিত হয়ে রইল কতক্ষণ। অরুণী ভেবেছে আর না হোক সূর্যের হাতে কয়েকটা চর থাপ্পড় নিশ্চিত খেতে হবে। হয়তো এবার এভাবে চুপ থেকে কিংবা কথা না বলে রাগের বহিঃপ্রকাশ করছে। কিছুক্ষণ পর মিলা অরুণীর রুমে এসে জিজ্ঞেস করলো, খাবে না তুমি? না ভাবি, খেয়ে আসছি আমি। অরুণী একটু থেমে মিলার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাবি বাসায় কিছু হয়েছে? মানে আমি কোথায় গিয়েছি বা রুদ্রের ব্যাপারে? তোমার দাদা বাসায় আসার পর বাবা অনেক চেঁচামেচি করেছে। দাদা কিছু বলেনি? না, কিছু বলেনি। একটু আগে বাসায় আসলো, চুপচাপ খেয়ে যাচ্ছে। অরুণী ভয়ে আড়ষ্ট হয়ে রইল। এভাবে চুপ থাকা কি বড় কোনো ঝামেলার পূর্বাভাস? অরুণী মরিয়া হয়ে উঠে মিলাকে বলল, ভাবি প্লিজ তুমি ভাইয়াকে একটু বোঝাও না রুদ্রর ব্যাপারটা। তুমি পারবে না এই ব্যাপারটা ভাইয়াকে বোঝাতে? আমি পরিবারের কাউকে কষ্ট দিতে চাই না। তুমি এত অস্থির হয়েও না, আমি বুঝিয়ে বলবো। মিলা চলে যাওয়ার পর অরুণীর ফোন ভাঙল। অরুণী দরজা বন্ধ করলো। মাথা থেকে সব চিন্তা ভাবনা কর্পূরের ন্যায় উবে গেল। মনে হিমশীতল প্রশান্তি, তৃষ্ণার্ত মনে বর্ষার আগমন, শরীরে প্রেমের শিহরণ, ঠোঁটের কোণে হাসি। কত শত দিন পর নিজেকে সুখী মানুষ মনে হচ্ছে অরুণীর। রাতের নিস্তব্ধতা নীরবতা ভঙ্গ করে চারিদিকে ফজরের আজান ধ্বনিতে হচ্ছে। কথা বলতে বলতে রাতটা কেটে গেল। রুদ্রের নামাজ পড়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। রুদ্র নাকি আজ বাসায় আসবে, আবার বিয়ের প্রস্তাব নিয়ে। অরুণী না করেছে বারংবার, কিন্তু রুদ্র তার সিদ্ধান্তে অটুট। একদম বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসলে কেউ পরিস্থিতির সৃষ্টি হবে। ভাতেই আটকে উঠছে অরুণী। সৃষ্টিকে কি বাসার সবাই রুদ্রকে কি বাসার সবাই অপমান করবে? অরুণী রুদ্রের অপমান কিছুতেই মানতে পারবে না। অনেকক্ষণ চোখ বুজে রইল, ঘুম আসছে না। সকাল 10টার দিকে রুদ্র আসে অরুণীদের বাসায়। সূর্য সদ্য ঘুম থেকে উঠেছে, ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শামিমা দ্রুত পায়ে অরুণীর রুমের দিকে ছুটে গেল। অরুণী ঘুমাচ্ছে, শামিমা ডেকে তুলে ঘুমাচ্ছেন। কি কাণ্ড রে অরুণী, রুদ্র আইছে। আচমকা ঘুম ভাঙার ফলে জরাগ্রস্ত মস্তিষ্ক নিয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল অরুণী। কিছু সময় পর ব্যাপারটা বোধগম্য হতেই তড়াক করে বিছানা ছাড়ে। অরুণী রুম থেকে বের হয়ে দেখে রুদ্র সোফায় বসে শাহেদ আহমেদের সাথে কথা বলছে। সূর্য, মিলা সবাই সেখানে। অরুণীর আর সেখানে যাওয়ার সাহস হলো না, আড়ালেই দাঁড়িয়ে রইল। বুকের ভিতর ধক ধক গলায় বলল, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, বেশ, আমাদেরও ভাবতে হবে। তুমি এখন যাও, আমরা ভেবে জানাবো।
রুদ্রও চলে গেল। আড়ালে দাঁড়িয়ে থাকা অরুণীর দিকে তাকিয়েছিল বার কয়েক। অরুণীর হাত পা অবশ হয়ে আসছে। রুদ্র বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই কোনো কথা না বলে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেল। রুদ্র যে বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় এসেছে এটা যেন নিতান্তই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে কেউই কোনো কথা বলল না। বাসায় সবার এই স্বাভাবিক আচরণটাই প্রচণ্ড অস্বাভাবিক মনে হচ্ছে অরুণীর। কিছু ভেবে পাচ্ছে না অরুণী। মিলাকে একবার বিষয়টা জিজ্ঞেস করবে। অরুণী অনেকক্ষণ ধরে মিলাকে বিষয়টা জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না। মিলাকে রুদ্রের ব্যাপারটা বলেছিল সূর্যকে? অরুণী ফ্যাকাশে মুখে বারান্দায় বসে রইল। একটু পর রুদ্র ফোন দিয়ে জিজ্ঞেস করলো, বাসার খবর বলো। আমি আসার পর ওনারা কি বলেছে? রুদ্র ভ্রু কুঁচকালো, বিস্মিত গলায় বলল, কিছু বলেনি? কিছুই বলেনি, সবাই যার যার মতো ব্যস্ত। না, কিছু বলেনি। আমি বাসার মানুষদের হাবভাব বুঝতে পারছি না, আমার সাথে কথা বলছে না। অরুণীর গলা ভারী শোনা গেল। রুদ্র কিছুক্ষণ চুপ থাকলো। বিষয়টা রুদ্রকেও ভাবাচ্ছে। বলল, এমন আচরণের পিছনে কি কারণ থাকতে পারে বলো তো? অরুণীর চোখ ভিজে যাচ্ছে। জানি না, কিন্তু বাসার মানুষদের এমন আচরণ আমার ভালো লাগছে না। আরে তুমি কাঁদছো? পাগল হয়েছো? আমি আছি তো। কান্নাকাটির স্বভাব এখনো গেল না? অরুণী বারান্দা থেকে খোলা সূর্য বাসা থেকে বের হয়েছে। রুদ্র উদ্দেশ্য বদলে গেলে দেশ বলল, ফোন রাখছি, ভাইয়া বাসা থেকে বের হয়েছে, ভাবির সাথে জরুরি কথা আছে, এখন না বললে পরে সুযোগ পাবো না। অরুণী ফোন রেখে কম থেকে বের হতে নিলেই সেলিনা আহমেদকে দেখে দরজার সামনে। অরুণীকে দেখে সেলিনা আহমেদ বেশ স্বাভাবিক গলায় বলল, কোথায় যাচ্ছিস? আচ্ছা আচ্ছা শোন অরুণী, আজকে কোথাও বের হোস না তুই। তোর ছোট ফুপু আসবে দুপুরে, এসেই চলে যাবে। তোকে দেখে না কত বছর হয়েছে, তোকে দেখতে চাইলো খুব। অরুণী সন্দিগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেলিনা আহমেদকে। আচ্ছা। সেলিনা আহমেদ হালকা হেসে চলে গেল। অরুণী মিলার রুমে গিয়ে দেখে মিলা শুয়ে আছে। অরুণীকে দেখে উঠে বসলো। হাই তুলতে তুলতে বলল, শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে। অরুণী কি মিলার পাশে বসলো। মিলার আবার বলল, রুদ্রর ব্যাপারটা তোমার ভাইয়াকে বলেছি, এত বুঝিয়ে বললাম, তার মুখ থেকে তেমন কোনো কথাই বেরোচ্ছে না। অরুণী বিষণ্ণ গলায় বলল, বাসার সবাই কেমন অদ্ভুত আচরণ করছে, সবার মনে কি চলছে তা তুমি জানো ভাবি? আমি জানি তুমি জানো, প্লিজ ভাবি বলো। সত্যি অরুণী, আমি কিছু জানি না। নীলার সাথে কথা বলে তেমন কোনো লাভ হলো না। রুদ্র বলেছিল দেখা করার কথা, কিন্তু দুপুরে যেহেতু ছোট ফুপু আসবে অরুণী আর বের হলো না। দুপুরের পর কিন্তু কেউই আসলো না। অরুণী কিছু জিজ্ঞেস করার আগেই সেলিনা আহমেদ আবার বলল, তোর ফুপু সন্ধ্যার দিকে আসবে, কি যেন কাজে আটকে গেছে। বিকেলের দিকে হন্তদন্ত হয়ে বাসায় ফিরল শাহেদ আহমেদ। বাসায় এসেই সেলিনা আহমেদকে রুমে ডাকলো। সূর্যও আসলো একটু পর। বিকাল বেলার ম্লান রোদ আরেকটু ছাদে বসে আছে। রুদ্র বারবার ফোন দিয়ে বলছে, অরুণী, তোমায় দেখতে ইচ্ছে করছে খুব। বাসা থেকে বের হও না একবার। অরুণী মন খারাপ করে বলছে। ফুপু এখনো আসছে না? ধ্যাত। রুদ্র হেসে বলল, শ্বশুর মশাইয়ের খবর কি? মেয়ে কি আমায় দিবে না নাকি জোর করে তুলে আনবো? অরুণীও হাসলো, বলল, আমি মাঝে মাঝে ভাবতাম আপনি কানাডা গিয়ে আমায় ভুলে গিয়েছেন, অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছেন। এসব ভেবে ভেবে কাঁদতে, তাই তো? আমার ভালোবাসা তো অরুণীতেই আটকে আছে। রুদ্রর গলায় রসিকতা, কৌতুক ভরা গলায় গান ধরলো। বন্দে মায়া লাগাইছে, পিডিতি শিখাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। রুদ্রের গানে মগ্ন হয়ে যায়। কি চমৎকার গানের গলা রুদ্রের। অরুণী নিবিষ্ট হয়ে বলল, এত দারুণ গানের গলা আপনার, সিঙ্গার হলেন না কেন? কই আগে তো বলেননি আপনি গান করতে পারেন। প্লিজ আরেকটা গান বলেন না। কারো পায়ের শব্দ পেয়ে অরুণী কথা বলা বন্ধ করে পিছনে ফিরে অরুণী কথাগুলো বন্ধ করে তাকায়। দেখে মিলা দাঁড়িয়ে আছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। কেবল দুশ্চিন্তাগ্রস্ত চেহারা মিলার। স্থির গলায় বলল, অরুণী, জরুরি কথা আছে। অরুণী ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে ভাবি?
তোমার ফুপুটুপু কেউ আসবে না, মিথ্যে বলে তোমায় বাসায় রেখেছে। একটু পর ছেলেপক্ষ তোমায় দেখতে আসবে, এসে আংটি পরাবে, বিয়েও হয়ে যেতে পারে। বাসার সবাই তাই চুপ করে আছে, তোমায় কিছু বলছে না। এখন কি করবে তোমার ব্যাপার, সময় বেশি নেই। অরুণীর মনে হলো ওর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, গলা থেকে কথা বের হচ্ছে না, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে না, পুরো শরীর কাঁপছে। অরুণী দুই দণ্ড না ভেবেই আতঙ্কিত গলায় বলল, ভাবি আমি পালিয়ে যাব, প্লিজ ভাবি কোনো একটা ব্যবস্থা করো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এরকম কিছু হয়ে গেলে আমি আত্মহত্যা করব। অরুণী আর কিছু বলতে পারছে না। কি হচ্ছে এসব? দিশেহারা হয়ে শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ঘটনার আকস্মিকতায় কিছুই ভাবতে পারছে না। মিলার মুখ থেকে বোঝা গেল ও খুব বিপদে পড়েছে। কেউ জানবে না তুমি আমায় সাহায্য করছো, আমি কাউকে বলবো না। মিলাও আতঙ্কিত হয়ে পড়ল। বাসার কেউ যদি জানতে পারে অরুণীকে মিলা পাঠিয়ে যেতে সাহায্য করেছে, তাহলে ব্যাপারটা কত খারাপ হবে। মিলা যে তার সব চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে বলল, আচ্ছা তাহলে পালিয়ে যাও, শুধু মোবাইলটা নিয়ে যাও, সময় নেই বেশি। রুদ্রকে ফোন করো। অরুণী হাত পা ভয়ে জমে যাচ্ছে, ভিতরে কান্না আটকে আসছে। কাপা কাপা গলায় বলল, আমি কিভাবে বাসা থেকে বের হব? বাসার সবাই ব্যস্ত আছে, এই ফাঁকে বেরিয়ে পড়ো, আমাকে খুঁজতে পারে, আমার যেতে হবে। মীরা চলে গেল। অরুণী গায়ে যা পড়া ছিল তা পরেই বাসা থেকে বের হয়ে গেল। শুধু হাত পা আর গলা কাঁপছে অরুণীর। রুদ্রের নম্বরে ডায়াল করলো দুর্বল হাতে। রুদ্র সব শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। বলল, অরুণী, তুমি আমার বাসার দিকে এসো না, তোমায় খুঁজতে আসতে পারে। তুমি গাড়িতেই বসে থাকো, আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না। মিনিট 20 পর রুদ্র আর কিরণ সেখানে গিয়ে হাজির। রুদ্রকে দেখে কান্নাটা আরো বেড়ে গেল। কিরণ বলল, আগে তোরা বিয়েটা সেরে ফেল, বিয়ে হয়ে গেলে তখন ফ্যামিলি মানুষদের কিছু করার থাকবে না। রুদ্র অরুণীর হাত শক্ত করে ধরে আছে, আশ্বস্ত গলায় বলল। কেঁদো না অরুণী, বাসার সবাই একদিন মেনে নিবে, তুমি দেখো। রুদ্র কিছুক্ষণ পর আবার বলল। মিলা ভাবি না বললে কি যে হয়ে যেত। অরুণীর কান্না আরো বাড়ে। বাসার সবাইকে ছেড়ে এভাবে আসতে হবে কখনো ভাবতে পারেনি। কিরণ ওদের আরো কয়েকজন বন্ধুকে খাবার দেয়। বিয়েটা হয়ে যায় সাদামাটা ভাবে। অরুণী হাঁপ ছাড়ে। রুদ্র ওর হাজবেন্ড, এ যেন স্বপ্ন, পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে। এ যেন অরুণী ওর গায়ে 5 মিনিট কাটে, সত্যি বিয়ে হয়ে গিয়েছে। বন্ধুরা এখনো ওদের সাথে। কিরণ বেশ চিন্তিত মুখে বলল, দোস্ত, আপাতত আমার মামার বাসায় চল, রাতটা সেখানে থাকিস, তারপরে চিন্তা তারপর। রাতে হয়েছে বেশ। রুদ্র ভেবে চিনতে দেখলো রাতটা সেখানে থাকায় রুদ্র বলল, আচ্ছা চলো। কিরণ এ পর্যায়ে হাসতে হাসতে অরুণীকে বলল, কি ভাবি, এখনো গাচ্ছেন? মেসে গিয়ে আমায় তো হুমকি ধামকি কম দেননি, হ্যাঁ? সেফটি পিন দিয়ে আমার পেটও ফুটো করে দিতে চেয়েছেন রুদ্রর ফোন নম্বরের জন্য। অরুণী লজ্জা পেল ভীষণ। কান্না থেমে গেল সেই দিন। ওগুলোর কথা ভেবে আপনা আপনি রুদ্র হাসি চাপিয়ে বলল, কিরণ, তুই আমার বউকে লজ্জা দিস? তোর এত সাহস? রুদ্রের বন্ধুরা চলে যাওয়ার আগে রুদ্র বলল, দোস্ত, তোদের বিয়ের মিষ্টিও খাওয়াতে পারলাম না, বুঝিসই তো পরিস্থিতি। তবে শীঘ্রই সব পরিস্থিতির মোকাবেলা করে ধুমধাম করে আবার বিয়ে করব। তখন তোদের খাওয়াতে খাওয়াতে পেট খারাপ করে ফেলবে। রুদ্রের কথায় হাসির ধুম পড়ল। শালা, আমরা কি তোর বিয়ের মিষ্টি খেতে এখানে আসছি? বলে সবাই চলে গেল, শুধু কিরণ বাদে। এভাবে হুটহাট পালিয়ে বিয়ে সে নিয়ে রুদ্রের কোনো ভাবনা চিন্তা দেখা গেল না। বেশ হাসি খুশি। অরুণীর বিষণ্ণ মুখ। রুদ্র অরুণীর হাত ধরে কিরণের উদ্দেশ্যে বলল, দোস্ত চল তোর মামার বাসায়। কিরণের মামার বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠল। কিরণ বলল, এখন তো শ্বশুরবাড়ির লোকজন গাড়ির সামনে এসে দাঁড়ালে কি সিনেমেটিক ব্যাপার হবে বলতো, হ্যাঁ? আলতু ফালতু কথা বলে তুই আমার বউটাকে চিন্তায় ফেলিস না। রুদ্রর মুখে যতবার বউ শব্দটা শুনেছে ততবারই অরুণী কিছুক্ষণের জন্য কান্না ভুলে গেছে। গাড়ি চলছে, আকাশে ঝলমলে চাঁদ, চারিদিকে জ্যোৎস্না। অরুণীর মন খারাপ বেশ, হয়তো বাসার মানুষের কথা চিন্তিত করে। রুদ্র অরুণীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ হয়েছেটা কি বলবে? সব ঠিক হয়ে যাবে, দেখো তোমার চাঁদের মতো জামাইটা তোমার পাশে বসে আছে। তাকাও, তাকিয়ে দেখো একবার। অরুণী হেসে ফেলল রুদ্রের কথায়।
রুদ্র অরুণীর কোমর আঁকড়ে ধরে বসলো। অরুণী আবার শিউরে উঠল, শ্বাস দ্রুততর হচ্ছে শুধু। রুদ্র কিরণের দিকে তাকিয়ে বলল, কিরণ, আমাদের দিকে তাকাবি না তোর গার্লফ্রেন্ডের কসম। আর আমরা ফিসফিস করে যা বলবো ভুলেও শোনার চেষ্টা করবি না। অরুণী লজ্জায় চুপসে যাচ্ছে। কিরণ আওয়াজ করে হাসে। ভাই একটু ধৈর্যশীল হ। রুদ্র অরুণীর কানের কাছে মুখ নিয়ে আবার বলতে লাগলো। একটা কবিতা শুনবি? রুদ্র দরজার কণ্ঠ টেনে টেনে আবৃত করতে লাগলো। যদি নিষ্কলুষ প্রেমিক হও, জগদ্দাসীর সবচেয়ে অগ্নিমূল্যের প্রণয়িনী হব। যদস্য প্রেমতাপ রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাব। যদি মধ্যাহ্নের রৌদ্র তাপে হিমশীতল দক্ষিণার সমীরণ হও, মাখিয়ে দিব তোমার অন্তরতম অচল কদলীর রক্তিম সূর্যের সমস্ত রঙে। তমসাবৃত্ত যামিনীতে পূর্ণ চন্দ্রমা হব। চন্দ্রসুধা ছড়িয়ে দিব তোমার হৃদ চরাচরে। যদি নিষ্কলুষ প্রেমিক হও, হব দুচিলতে কাঠের তরী, ভালোবাসার উত্তল মহাতরঙ্গে। দ্বারবিহীন তরী জীবনের শেষ অপরাহ্নেও ভাসতে থাকবে প্রেম সায়রে। রুদ্রের শ্বাস অরুণীর কাঁধে আছড়ে পড়ছে। অরুণী গভীর আবেগে চোখ দুটো বুজে শুনছে কবিতা। কোনো কিছু না বলে শুধু রুদ্রের কাঁধে মাথা রাখলো। অরুণীর মনে হচ্ছে এত সুখীও কেঁদে ফেলবে, ওর গায়ে জ্বর এসে যাবে। রুদ্রও চুপ থাকলো না। হঠাৎ অরুণী মরিয়া হয়ে উঠে বলল, লাবণ্য নামের সেই মেয়েটার সাথে আপনার কথা হয়? কানাডা গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলেছেন? হঠাৎ অরুণীর এরূপ প্রশ্ন রুদ্র না হেসে পারল না। এই শুভ দিনে তুমি এসব কি জিজ্ঞেস করলে? পেতনি ভর করেছে নাকি? অরুণী স্মেনিমুখ হয়ে বলল, কয়দিন যাবৎ জিজ্ঞেস করব ভাবছি, আর জিজ্ঞেস করা হয়নি। হঠাৎ মনে পড়ল। কোনো মেয়েটের সাথে কথা বলি না। রুদ্র আবার বলল, অরুণী, আমি চেয়েছিলাম আমাদের খুব ধুমধাম করে বিয়ে হোক। তুমি লাল টুকটুকে বউ সাজবে। বিশ্বাস করো অরুণী, আমি চাইনি আমাদের এভাবে বিয়ে হোক। বিয়ে হলো, কিন্তু তুমি বউ সাজলে না, আমিও বর সাজলাম না। তোমার হাতে মেহেদি নেই, গায়ে লাল বেনারসি নেই। কেমন বিষণ্ণ শোনালো রুদ্রর গলা। অরুণী সব ভুলে হাসতে হাসতে বলল, মনের সাজ বড় সাজ। অরুণীর সেই চঞ্চল হাসি রুদ্রও হাসতে লাগলো। কিরণের মামার বাসায় এসে পৌঁছলো ওরা। আরশির শুধু এখন চিন্তা হচ্ছে বাসায় কি হলো, সবাই কি খুঁজছে ওকে, আব্বা আম্মা কাঁদছে। কিরণের মামা মামি খুব আন্তরিক মানুষ। কিরণ তাদের আগেই বলেছে যে ওরা এখানে আসবে, তারা খাবার দাবারের আয়োজন করে রেখেছে। কিরণের মামাতো বোন আবার একটা রুম খুব সুন্দর করে সাজিয়েছে, ওদের বাসর ঘর। অরুণী প্লেটে খাবার নিয়ে নাড়াচাড়া করছে, শুধু খেতে ইচ্ছে করছে না। রুদ্র বারবার টেবিল থেকে উঠে রুদ্র কিরণকে ডাকলো। অরুণী কিরণের মামাতো বোন নিপার সাথে, বলার ভঙ্গিও চমৎকার। রুদ্র কিরণকে ডেকে নিয়ে বলল, দোস্ত, আমি একটু বাইরে বের হব, অরুণীর জন্য শাড়ি কিনবো। কিরণ একটু ভেবে বলল, আচ্ছা যা, একাই যাবি? হ্যাঁ, একাই। তুই অনেক কষ্ট করেছিস, এখন বিশ্রাম নে। অরুণী নিপার সাথে বসে আছে, রুদ্রকে দেখছে না। কারো কাছে জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছে। হঠাৎ অরুণীর মনে হলো মিনার কাছে নিপার ফোন নম্বর থেকে একটা কল করা যায়। অরুণীর নিপার ফোন থেকে কল করলো নীলার নম্বরে। ফোন রিসিভ করে নীলা হ্যালো হ্যালো করতে লাগলো। অরুণী ভয় ভয় গলায় বলল, ভাবি। নীলা চমকে গিয়ে বলল, অরুণী, কোথায় তোমরা? ঠিক আছো তো? তোমার কাছে কেউ নেই তো? না নেই। তোমাদের কি অবস্থা তাই বলো। বাসার সবাই খুঁজছে তোমাকে, আম্মা কাঁদছে, সাবধানে থেকো। মিলা ফোন রেখে দিল। কে যেন আসছে। রুদ্র ঘন্টা খানেক পর বাসায় ফিরল। শপিং ব্যাগ 3টে নিপার হাতে দিয়ে বলল, অরুণীকে সাজিয়ে দাও। অরুণী রুদ্রর পাগলামিতে অবাক না হয়ে পারল না। সাজগোজ শেষে অরুণীকে ওদের জন্য যে রুম সাজানো হয়েছে সেই রুমে নিয়ে গেল। তাজা ফুল দিয়ে সাজানো ঘরটা, ফুলের গন্ধে চারিদিকটা ম ম করছে। অরুণী চোখ বন্ধ করে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে রইল। একটু পর রুদ্র আসলো, অরুণীর পাশে বসলো, বলল, অরুণী, একটা দারুণ খবর আছে। অরুণী চোখ তুলে তাকায়, আগ্রহী গলায় বলল, কি? তোমার শ্বশুর আলয়ের লোকজন
তোমায় মেনে নিয়েছে। সকালে আপনি আপনার শ্বশুরের বাসায় যাচ্ছেন। মেনে নিয়েছে? সত্যি মেনে নিয়েছে? এমন ব্ল্যাকমেইল করেছি, মেনে না নিয়ে উপায় আছে? তাছাড়া আমি কানাডায় যাওয়ার পর থেকে আব্বা আম্মা অনেক বদলে গিয়েছে। অরুণী খুশি হলো, কিন্তু খুব বেশি খুশি হতে পারল না। ও বাসায় গেলে মিম্মি আপার কথা আমার মনে পড়বে। রুদ্র একটা ক্ষীণ শ্বাস ফেলে বলল। থাক, বাদ দাও না ওসব। অরুণীকে হাসাতে রুদ্র ফের বলল। আমজাদ স্যার, কার্তিক মশাই, দারোয়ান কাকা, সেই চায়ের দোকানে সবাইকে দাওয়াত করা উচিত, তাই না? অরুণী হেসে ফেলল সেই দিনগুলোর কথা ভেবে। হঠাৎ একটা খাম বের করলো বালিশের নিচ থেকে। রুদ্রর দিকে খামটা বাড়িয়ে দিয়ে বলল। নিন আপনার সেই ঐতিহাসিক টাকা। টাকাগুলো চাইলে জাদুঘরে সংরক্ষণ করতে পারেন। বিয়ের বসন্ত এসে গেছে যে। অরুণীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে রুদ্র, বলল। এখন তোমার টাকা আর আমার টাকা একই তো কথা, তোমার কাছেই রাখো। দুইজনে আর এক দফা হাসলো। রুদ্র অরুণীর হাতটা ধরে পকেট থেকে একটা গোল্ড রিং বের করে অরুণীর আঙ্গুলে পরিয়ে দিয়ে গভীর আবেগে অরুণীর হাতে চুমু খেলো। অরুণীর সমস্ত শরীর কেঁপে উঠল। রুদ্র অরুণীর কাঁপা কাঁপা ঠোঁট দুটোর দিকে নেশা ভরা চোখে তাকালো। অরুণীর চিবুক ধরে মুখটা উঁচু করে অরুণীর ওষ্ঠের সুধা পান করে। অরুণী শুধু কেঁপে কেঁপে উঠছে, চোখ মুখে নিদারুণ লজ্জার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। রুদ্র অরুণীর কানে ঠোঁট ছুঁয়ে গভীর আবেগে বলল। অরুণী, ভালোবাসি। রুদ্রের উষ্ণ নিঃশ্বাস অরুণীর শরীরে বিচ্ছে। সুখানুভূতিতে কাঁপছে অরুণীর শরীরের রন্ধ্র রন্ধ্র। অস্বাভাবিক হৃদস্পন্দন, চারিদিকে তাজা ফুলের ঘ্রাণে মাতাল পরিবেশ। দুইজনের মনে ভালোবাসার তোলপাড়। সকালে উঠে ওরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলো। ঘুমে অরুণীর চোখ ঢুলুঢুলু করছে। রুদ্র অরুণীর দিকে তাকিয়ে হাসছে। অরুণী দারুণ লজ্জায় মিইয়ে যাচ্ছে। রুদ্রের বাসার সবাই সাগ্রহে বৌবরণ করলো। বিয়ের আনন্দ বাসা জুড়ে। রুদ্র এতটা আশা করেনি। রুদ্রের মা একটু পরপর এসে অরুণীর কাছে বসছে, খোঁজখবর নিচ্ছে। মাস তিনেক পর শাহিদ আহমেদ বারান্দায় বসে আছে, মুখটা গম্ভীর। তার একমাত্র মেয়েকে দেখছে না 3 মাস ধরে। মেয়ের প্রতি রাগ অভিমান সব ভুলে যাচ্ছে দিন দিন। সূর্যকে ডেকে বলল। অরুণী, ও শ্বশুর বাড়ি নাকি ঢাকায়? খোঁজ নিয়েছিলাম, এতদিন ঢাকায় ছিল, কাল নাকি শ্বশুর বাড়ি গিয়েছে। সেলিনা আহমেদ কাঁদছে। বোনের জন্য সূর্য মনও খারাপ হয় আজকাল। শাহেদ আহমেদ সব ভুলে পড়ল। রৌদ্র ছেলে হিসেবে মন্দ না, সুপুরুষ বটে। ওদেরকে বেড়াতে আসতে বলো। অরুণীকে দেখছি না তো, কতদিন হয়ে গেছে। শাহেদ আহমেদের চোখ ভিজে উঠছে। চশমার মোটা কাছের আড়ালে ভেজা চোখ দুটো কেউই দেখল না।